এরকম প্রচুর তথ্য আমি জাস্ট এগুলো উপস্থাপন করলাম তোমাদের সামনে। আমাকে যেহেতু পূর্বের ভিডিওতে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে জবাব দিচ্ছি। 1-2 নম্বরের জন্য মিসিং হয়ে গেছো। সবাই বলছো যে লাস্ট কাট অফ যারা পেয়েছে 100 জন, 200 জন, 400 জন, তাদের সবাইকে কোনো না কোনো দুর্নীতি হয়েছে। কে কোন দুর্নীতির জন্য পিছনে পড়ে গেছে সেটা তো এসএসসি জানে, সেটা তো কোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতগুলোকে ইন্টারভিউ নিতে হচ্ছে, আর 15 জন করে যদি রাখে এক একটা হাফে, তাহলে কতটা মিনিট করে বরাদ্দ করা। অনেকেই সিকিউর চাকরি ছেড়ে এই প্যানেলে আসতে ভয় পাবে। যত দিন যাচ্ছে তত জটিল থেকে জটিলতর হচ্ছে। এসএলএসটি 2025-এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু। ভেরিফিকেশন লিস্ট চলে এসেছে। যে যার মতো করে ভেরিফিকেশনে ডাক পেয়েছ। যারা পাওনি তারা একটু ধৈর্য ধরো। আমি বলছি, যেহেতু সেকেন্ড থার্ড লিস্ট বেরোবে, 2016-র প্যানেলে আমি ছিলাম, 2016-র পুরো প্রক্রিয়াটাতেই আমি ছিলাম। আমি জানি ভালো করে যে কাট অফের তুলনায় বেশি জনকে ডাকার পরেও কীভাবে সেকেন্ড থার্ড লিস্ট বেরোয়। হ্যাঁ, জেনারেলের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে। আমি গতকালকেও বলেছিলাম, ফ্রেশারদের ক্ষেত্রে এবং ক্যাটাগরিদের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে। ধৈর্য ধরো, দেখো, সমীকরণগুলো দেখো, স্ট্যাটিস্টিক্সগুলো তোমাকে দেখতে হবে। তাহলে সেগুলো বলে বোঝানো যাবে না, অনেক ব্যাপার আছে। একটাই তথ্য দিই শুধু, প্রাইমারি শিক্ষক 2017-র এবং 2017-র প্রাইমারির পরীক্ষার যারা 2018, 20, 21-এ যারা পেয়েছে, তারা সবাই মোটামুটি এই পরীক্ষাতে বসেছিল। সবাই ডিএড হোল্ডার। ম্যাক্সিমাম জন পাস করেছে। প্রাইমারি 2017-তে কতজন ছিল টোটাল? 50,000 প্লাস ছিল ভ্যাকেন্সি 2017-র প্যানেলের উপর। সেই 2021 পর্যন্ত যারা নিয়েছিল, সেই 50,000-এর মধ্যে ম্যাক্সিমাম পাস করেছে। তাদের স্যালারি এখন 9-10-এর স্যালারির সমান। এই প্যানেল, যেখানে নিত্য নতুন আইন, আদালত, মামলা, মোকদ্দমা, নিত্য নতুন অ্যাঙ্গেল থেকে শুনানি হচ্ছে, নিত্য নতুন অ্যাসপ্যারেন্টরা এসে নতুন নতুন তথ্য দিয়ে কোর্ট কেস ফাইল করছে, সবগুলোর শুনানি হচ্ছে। এই প্যানেলটা 10 মার্কের ব্যাপারটা নিয়ে, তারপর 2016-র যারা ওয়েটিং ছিল তাদের ব্যাপারটাও নিয়েও, যেহেতু এখন আইন আমাদের অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চ অ্যাকসেপ্ট করছে এবং তাদেরকে অনুমতি দিচ্ছে ইন্টারভিউ ফেস করার, তাহলে কতটা কমপ্লেক্সিটিস হয়ে গেছে বা কতটা ইন্টারলিঙ্কড হয়ে গেছে সমস্ত কিছুর সঙ্গে, এতেই বোঝা যাচ্ছে। তো অনেকেই সিকিউর চাকরি ছেড়ে এই প্যানেলে আসতে ভয় পাবে। যত দিন যাচ্ছে তত জটিল থেকে জটিলতর হচ্ছে। 11-12-এ যারা জয়েন করবে তারা তো জয়েন করে নেবে, কেননা 11-12-এ হয়তো এই মাসেই জয়েনিং প্রসেস শুরু করে দিবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলবো 11-12-এরও কিন্তু অনেক দিন এখনও সময় লাগবে। এসএসসি সূত্রে যেটা খবর, 11-12-এ অলরেডি 6টা বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, বাকি 29টা বিষয় এখনও শুরু করা হয়নি। ভেরিফিকেশান আর ইন্টারভিউ প্রসেসটা এতটাই সূক্ষ্মভাবে হচ্ছে যে এক একটা হাফে 15 জন 16 জন করে রাখছে। 11-12-এর ক্ষেত্রে আমি বলছি, মানে ফার্স্ট হাফে 15 জন 16 জন, সেকেন্ড হাফে 15 জন 16 জন, যেখানে ভেরিফিকেশান এতগুলো পেয়েছে, এতগুলোকে ইন্টারভিউ নিতে হচ্ছে, আর 15 জন করে যদি রাখে এক একটা হাফে, তাহলে কতটা মিনিট করে বরাদ্দ করা হয়েছে এক একটা ক্যান্ডিডেটের পিছু, তোমরা আন্দাজ করতেই পারছো। তো এইরকমভাবে একটা সূক্ষ্ম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু নিখুঁতভাবে নির্ভুলভাবে করার জন্য চেষ্টা চালাচ্ছে এসএসসি, এটা ঠিকই। রাত দিন এক করে দিয়েছে, কিন্তু তার মধ্যেও নিত্য নতুন যে অর্ডার, নির্দেশ, আদেশনামা, এগুলোর যে পালন করতে হচ্ছে, এগুলো কেউ মেনটেন করতে গিয়ে এসএসসির কালঘাম ছুটে যাচ্ছে। যেমন 2016-র যারা ওয়েটিং প্রার্থী ছিল, দেখো আমরা জানি যে এসএসসি যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করেছিল, 40 বছর জেনারেলদের জন্য এজ লিমিট ছিল। 2016-র যারা ওয়েটিং ছিল, যারা মাল্টিপল করাপশনের জন্য বঞ্চিত থেকে গিয়েছিল, ওয়েটিং ছিল, তারা তো কোনো দোষ করেনি। তারা তো অবশ্যই জাস্টিসের জন্য কোর্টে ছুটবে। তারা কোর্টে ছুটেছেও, এবং কোর্টে ছোটার পর তাদের যখন কথা মাননীয় অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে এই জন্যই মানে ফেরত পাঠানো হয়েছে, যাতে 17 রকমের দুর্নীতি যে ভার্ডিক্টটা শোনানো হয়েছিল 3রা এপ্রিল 2024-এর, সেই দুর্নীতি কোথায় ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, তার থেকে ইমপ্লিকেশন কি উঠে আসছে, এগুলো সমস্ত কিছু নিখুঁতভাবে নির্ভুলভাবে দেখার দায়িত্ব অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চ। আর তিনি মন্তব্যও করেছেন
যে কোর্টের কাজ নিয়ে বাইরে প্রচুর সমালোচনা হচ্ছে। তো অতএব আমরা যে একটা নির্দেশনামা জারি করব সেটা সমস্ত দিক বিবেচনা করেই আমাদের জারি করতে হচ্ছে। অতএব সমস্ত ডকুমেন্ট যাতে হাতের কাছে কাছে থাকে। তো তার কাছে যদি 2016 ক্যান্ডিডেটরা আপিল করে, যারা বঞ্চিত, যারা করাপশনের জন্য বঞ্চিত, তাদের আপিল তো শুনতেই হবে। যারা 2016 আনটেন্টেড চাকরি প্রার্থী, তারা বয়সের ছাড় পেয়ে গেল। যারা 2016 আনটেন্টেড সেম ওয়েটিং প্রার্থী, তারা কেন ছাড় পাবে না? এটা আমি তখনও ভয়েস রেজ করেছিলাম। তারা তো ছাড় পাবেই। 17 রকমের দুর্নীতি হয়েছে, কে কোন দুর্নীতির জন্য পিছনে পড়ে গেছে সেটা তো এসএসসি জানে, সেটা তো কোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো কোর্ট তো সেই দায়িত্ব পালন করছে। তো অতএব তারা ইন দ্য মিন টাইমে তারা কেন বঞ্চিত থেকে যাবে? অতএব তাদেরকে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যদি তারা কাট অফ পার করে, এজ ক্রস করে গেলেও, ইরেসপেক্টিভলি, রিগার্ডলেস। এবার যারা কোর্ট কেস করেছে তারাই শুধু পাচ্ছে। এবার যারা বঞ্চিত থেকে গেল 2016 ইন জেনারেল, তারা তো অ্যাপ্লাই করেনি। তারা তো এজ লিমিট 2040 ক্রস করে গেছে বলে অ্যাপ্লাই করেনি। এখন তারা তো যাবে কোর্টে। এখন তারা তো সংঘবদ্ধ হচ্ছে। তারা সংঘবদ্ধ হয়ে তারা আবার কোর্টে মুভ করছে যে আমাদের বসতে দেওয়াই হয়নি অ্যাপ্লিকেশনের প্রসেসটা, আমরা হতাশ হয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করে নিই। অ্যাপ্লিকেশন করলেও আমাদের এজ লিমিটের জন্য আমাদের রিজেক্ট করে দিয়েছিল অ্যাপ্লিকেশন ফর্মে, আমাদের অ্যাডমিট ইস্যু হয়নি। তো আমরাও তো বঞ্চিত ছিলাম। মাল্টিপল করাপশনের জন্য, 17 রকমের দুর্নীতির জন্য আমরাও তো বঞ্চিত ছিলাম। সেই দুর্নীতির যারা করেছে, যারা দুর্নীতি খুঁজে বার করেছে, তাদের দায়িত্বটা আমরা কেন নেব? অতএব ইন দ্য মিন টাইম যে ইন্টারমিডিয়েট পিরিয়ড, সেই পিরিয়ডটাতে আমাদের বসতে দেওয়া হোক। তারা এখন মুভ করবে কোর্টে গিয়ে। তো এই রকম মাল্টিপল অ্যাঙ্গেল থেকে যদি দেখাশোনা করতে হয়, তাহলে এই ম্যাটার, এই জট খোলার না। এই জট চলতে থাকবে, দিন দিন নতুন নতুন সংযোজন হবে বই কি। এর মধ্যে 9-10 ভেরিফিকেশন দিয়ে দিচ্ছে। ভেরিফিকেশন লিস্টে অনেকেই বাদ পড়ে গেছো, অনেকে 1-2 নম্বরের জন্য মিসিং হয়ে গেছো। সবাই বলছো যে লাস্ট কাট অফ যারা পেয়েছে 100 জন, 200 জন, 400 জন, তাদের সবাই কেটে গেছে। এইভাবে যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে টোটালি বিগড়ে গেছে। 1:1.6 রেশিওটা মেনটেন হচ্ছে না। ঠিকই আছে, কিন্তু তোমাদের এটাও দেখতে হবে যে মার্জিনাল যে গ্যাপ কাট অফের, সেটা হচ্ছে 1 বা 2। যারা 1 উপরে পেয়েছে তারা পেয়েছে হাইয়েস্ট, তারা নম্বর র্যাঙ্কে 1 নম্বর র্যাঙ্কে থেকেছে। যারা লোয়েস্ট পেয়েছে তারা হয়তো 1 নম্বর কম পেয়েছে, এইটুকুই। আবার 1 নম্বর মিসিং যারা গেছে তারাও পাবে। এবার তারা যদি পায়, তাহলে কীভাবে পাবে? দেখো, এখানে 9-10-এর প্রার্থীরা 11-12 চলে যাবে। এক, জেনারেলদের ক্ষেত্রে আমি ছাড়া বলছি, জেনারেলদের বাইরে ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। 2, অনেক ক্যাটাগরির প্রার্থী জেনারেলে ঢুকে গেছে, তারা জেনারেলে চলে গেলে ক্যাটাগরি ফ্রি হয়ে যাবে। 3, সার্টিফিকেট, MA মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস, সেগুলো বাদ চলে যাবে ভেরিফিকেশনে। 4, প্রাইমারি টিচার, ইন সার্ভিস টিচার 2016 প্রায়র আগের, মাদ্রাসা টিচার, NVS, KVS, কন্ট্রাকচুয়াল, এগুলো সবাই আছে। সবাই একটা সিকিউর লাইফ, সিকিউর জব করছে। যাদের সার্ভিস 8 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেছে, তারা ওই সিকিউর জব ছেড়ে এই জবে কতটা, মানে ফাইনালি এখন তো ঠিক ভেরিফিকেশন করে নেবে, ইন্টারভিউ দিয়ে দিবে, হয়তো অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নেবে, কিন্তু জয়নিং করবে কি না, এখন তো জাস্ট উপরের একটা মানে সারফেস লেভেল। যখন ডিপার লেভেলে যখন ভাববে, তখন এরকম প্রচুর তথ্য আমি জাস্ট এগুলো উপস্থাপন করলাম তোমাদের সামনে। আমাকে যেহেতু পূর্বের ভিডিওতে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে জবাব দিচ্ছি। তো এমত অবস্থায় ডেট এক্সটেন্ড করা ছাড়া তো উপায় নেই, এবং ডেট এক্সটেন্ড করবে বলেই ভেরিফিকেশনগুলো শেষ হবে, এবং সেকেন্ড, থার্ড ভেরিফিকেশন হতেই হবে। আর ডেট এক্সটেনশনের ক্ষেত্রে প্রথমে 15 দিন, 3 মাস এরকম শোনা যাচ্ছিল, কিন্তু যেটা ফ্যাক্টস, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা বোর্ডের, মাধ্যমিক, HS, এপ্রিল মেতে ভোট, বিধানসভা ভোট। ওয়ার্ক পাওয়ার, মানে ম্যান পাওয়ার, ওয়ার্কলোড এবং ম্যান পাওয়ার, এই দুটো রেশিও করতে গেলে ঠিকঠাক হচ্ছে না। এটা যে কেউ বুঝতে পারে। এতগুলো ভেরিফিকেশন, যেখানে 11-12-এর ক্ষেত্রে এত নিখুঁতভাবে হচ্ছে, আর 11-12-এর কবে রেজাল্ট দিয়েছিল, এখনও চলছেই। 6টা সাবজেক্টের খালি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস চলছে, বাকিগুলো ভেরিফিকেশন চলছে। 16 তারিখ পর্যন্ত চলবে হয়তো। তো ইন্টারভিউটা শুরু হয়নি, 6টা সাবজেক্ট ইন্টারভিউ শুরু করা গেছে, বাকিগুলো। আচ্ছা, তাহলে এইরকম নিখুঁতভাবে নিশ্চয়ই 9-10 হবে। 9-10 এরকম না যে তৃতীয় ছাগল, বা তোমাকে ছেড়ে দিয়ে কথা বলবে, বা তোমাকে উপরে উপরে কথা বলবে, এরকম এক মোটেও না। কোর্টের অবজারভেশন হচ্ছে নিখুঁতভাবে হতেই হবে, আর নিখুঁতভাবে হতে গেলেই ঝাড়াই বাছাই হবে একদম। আর তার জন্য সময়ের দরকার, এবং সময়ের দরকার সেখানে
6 মাস থেকে 9 মাস সময়ের দরকার সত্যিকারের। 6 মাস থেকে 9 মাসের মধ্যে ভোট, বোর্ড এক্সাম, আরও অন্যান্য আনুষঙ্গিক কাজ মিলে 3-4 মাস তো এমনি কেটে যাবে। তো এসএসসি যে মুভ করছে বা করবে আগামী 2-3 দিনের মধ্যে, মানে সোমবার থেকে, সেটা 9 মাস পর্যন্ত এক্সটেন্ড করার কথা। মানে 9 মাস পর্যন্ত 11-12-এর ক্ষেত্রেও মোটামুটি সেটা এক্সটেন্ড হবে, যদিও তারা চাইবে কিছু কিছু সাবজেক্টের রেজাল্ট পাবলিশ করতে, যাতে কোর্টে মুভ করার সময় তারা দেখাতে পারে যে আমরা এই রেজাল্ট এইরকম নির্ভুলভাবে করতে গিয়ে এরকম রেজাল্ট পাবলিশ করেছি, তবুও চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট চেষ্টা দেখে, সুপ্রিম কোর্ট প্রচেষ্টা দেখে, আন্তরিক প্রচেষ্টাটা যখন দেখবে এবং আন্তরিক, যদি সেটা আন্তরিক সত্যিকারের হয়, তাহলে তারা অবশ্যই ডেট এক্সটেন্ড করবে, যেটা সুপ্রিম কোর্ট তার কথার অবজারভেশনে, ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। জেনারেলদের জন্য খুব মন খারাপ। জেনারেল ইডব্লিউএস যারা করে নিয়েছো তারা তো, কেননা জেনারেলদের কাছে, জেনারেলদের তো এতদিনে একটা তো তোমার সংরক্ষণ ছিলই তাদের কাছে, এবার ইডব্লিউএসরাও ঢুকে গেছে, তাদের সিটগুলোকে কাট করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। মানে ইডব্লিউএস আর জেনারেল তো সেম। তো জেনারেলদের মধ্যে যারা ইডব্লিউএস, তাদের ইডব্লিউএসের সিটগুলো বরাদ্দ হচ্ছে কোথা থেকে? ক্যাটাগরি থেকে তো না, জেনারেলদের থেকেই বরাদ্দ হচ্ছে। তো ওই জন্য জেনারেলদের জন্য একটু কষ্ট হচ্ছে। আর বাকি ক্যাটাগরিদের জন্য তো যথেষ্ট ভালো সুযোগ রয়েছে, আর সুযোগ পেয়েছো তোমরা। তোমরা যদি কাট অফ দেখো, ফ্রেশার অনেক পেয়েছে। এর মধ্যে আরও একটা খারাপ দিক, যেটা হচ্ছে ইন সার্ভিস প্রায় 3,000-3,500 ক্যান্ডিডেটস পায়নি বিভিন্ন সাবজেক্ট মিলে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং অন্যান্য সাবজেক্টেও, ম্যাথামেটিক্স। তো এদের জন্য সরকার নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করবে। তো মোদ্দা কথা হচ্ছে, জল বয়ে যাক, জল কোন দিকে গড়াচ্ছে সেটাই দেখার। প্রচুর অ্যাঙ্গেলস, প্রচুর অ্যাসপেক্টস কিন্তু আছে এর মধ্যে। ঠিক আছে, আশ্বস্ত হলো, আশ্বস্ত তোমরা হলে সবাই। আমি ইন্টারভিউর জন্য, আমার স্টুডেন্টসগুলো সবাই পাস করেছো যারা, খুব ভালো। কিছু কিছু জন পাস করনি, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, 2-3 মাস ধৈর্য ধরতেই হবে তোমাদেরকে, কিছু করার নেই। বাকি এনবিএস কেভিএসের জন্য পড়াশোনা করো, মানে ততক্ষণ যেটা হাতের কাছে নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। পাস্ট ইজ পাস্ট, সামনে এগিয়ে যাও। এনবিএস কেভিএস দেখো, প্রাইমারি দেখো, ক্লার্কশিপ দেখো, সামনে পঞ্চায়েত আসছে, মাদ্রাসা আসছে। আমার স্টুডেন্টদের জন্য, গ্রুপে যারা আছো তাদের জন্য আমি বলে দিই, তোমাদের আমি কয়েকটা মক টেস্ট নেব। ঠিক আছে, আমি কিছুদিন আগেই আর একটা ইন্টারভিউ ফেস করে আসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। সেটাও সবগুলো অভিজ্ঞতা বা অনুভব যেগুলো হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমি তোমাদের বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, শুভকামনা রইল সবার জন্য।